ইম্পর্টেন্ট হিস্ট্রি অনলাইনে নোটসের দ্বিতীয় ক্লাসে প্রত্যেকে স্বাগত। তো অলরেডি আমরা ফার্স্ট যে ক্লাস সেটা করে নিয়েছি। তো যারা তোমরা সেই ক্লাসটি দেখোনি, তোমাদের জন্য আলাদাভাবে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। এটা মূলত যারা এসএসসির বিভিন্ন এক্সাম দিচ্ছ, মানে কম্পিটিটিভের, এছাড়াও পিএসসির বিভিন্ন এক্সাম হয়, মিসলেনিয়াস হয়, ক্লাসিক হয়, তো এছাড়াও ডাব্লিউপি কনস্টেবল এসআই, তো সব এক্সামের জন্য মূলত এই বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে তোমাদের। আমি হিস্ট্রি নিয়ে শুরু করেছি, বাকি সাবজেক্টগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের আসবে হিস্ট্রি কমপ্লিট হলেই। তো প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা কন্টিনিউ করবে সিরিজটাকে, যদি তুমি মানে এই সমস্ত এক্সামগুলো দিয়ে থাকো। আর অবশ্যই লাইক করবে ভিডিওগুলোকে, অ্যান্ড অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই। তো আজকে পার্ট 2। দেখো, আমরা যেখান থেকে সমাপ্ত করেছিলাম এর আগের ক্লাসটি, মানে ষোড়শ মহাজনপদের পূর্ব থেকে, এখন আমরা তারপর থেকেই এই সিরিজটা কিন্তু চালু করবো, মানে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বিষয়গুলো তোমাদের সাজানো হয়েছে, ঠিক আছে? তো দেখো, ষোড়শ মহাজনপদ থেকে আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের এখান থেকে আসে, মানে জানতে চাওয়া হয় অনেক সময় যে কোন গ্রন্থে আমরা ষোড়শ মহাজনপদের উল্লেখ পাই, বিভিন্ন গ্রন্থ দিয়ে দেয় তোমাদের সেখানে। তো দেখো, এখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নামটা কিন্তু বারবার আসে, দ্য অঙ্গুত্তরা নিকয়া। তো এই গ্রন্থে কিন্তু ষোড়শ মহাজনপদের আমরা উল্লেখ পাই। শুধু কি এটাতেই পাই? এছাড়াও কিন্তু আরও গ্রন্থ রয়েছে, শুধু এটাই নয়। দেখো, ভগবতী সূত্র, যেটা জৈন ধর্মগ্রন্থ, সেখান থেকে আমরা পাই। এছাড়াও হিন্দু বিভিন্ন পুরাণ, সেগুলোতেও কিন্তু এই উল্লেখ পাওয়া যায় ষোড়শ মহাজনপদের, ঠিক আছে? নামটাই বুঝতে পারছো যে ষোড়শ মহাজনপদ মানে কি, 16টা মহাজনপদ নিয়ে কিন্তু গঠিত, 16টা। এবার এই যে 16টা মহাজনপদ, ঠিক আছে, তো 16টা মহাজনপদ তো নিয়ে আমাদের পড়তে হবে না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানতে হবে, ঠিক আছে? তো এখানে কিছু পয়েন্ট এখানে মিসিং রয়েছে, আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো ষোড়শ মহাজনপদে যদি আমরা দেখো যে জানতে চাওয়া হয় যে দক্ষিণতম যে মহাজনপদ তার নাম কি, যেটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল রিসেন্টলি এসেছিলো এক্সামে। এছাড়া উত্তরতম, তো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এখানে লেখা নেই সেগুলো। তো নর্থে রয়েছে, বা নর্থ বা উত্তরে বলতে পারো। তো উত্তরে রয়েছে হচ্ছে কম্বোজ, ঠিক আছে? কম্বোজ, উত্তরে রয়েছে কম্বোজ। আর নর্থ সাউথের কথা যদি বলি, যেটা পরীক্ষা আসছিলো তোমাদের, এটা মানে এর আগের পরীক্ষাটাতেই এসেছিলো। তো সাউথে যদি দেখো, তো সাউথের ক্ষেত্রে দেখতে পাবে তোমরা অসমক মানে দক্ষিণে অসমক। আর পূর্বতম যদি বলা হয়, পূর্বতম বা ইস্টতম, সেটা হচ্ছে অঙ্গ। পূর্বতম হচ্ছে অঙ্গ। পশ্চিম যদি বলা হয়, পশ্চিমতম। তাহলে পশ্চিমতমর ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, পশ্চিমতম হচ্ছে গান্ধার, ঠিক আছে? গান্ধার কিন্তু এখানে আমাদের হয়ে যাবে পশ্চিমতম। তো এই হচ্ছে বিষয়। তাহলে নর্থ বা উত্তরে যদি বলা হয়, উত্তরে হয়ে যাবে আমাদের কম্বোজ। আর দক্ষিণে যদি বলা হয় সেটা অসমক। আর পূর্বে বলা হলে অঙ্গ। পশ্চিমতম যদি বলা হয় সেটা হচ্ছে গান্ধার। এগুলো কিন্তু মহাজনপদ, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ডিরেক্টলি কোশ্চেন আসবে যে উত্তরতম কোনটি, তাহলে উত্তরতম হলে কম্বোজ হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এগুলো নোট করে নেবে তোমরা। নেক্সট, এখান থেকে আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় জানতে হয়, যেগুলো এখানে মিসিং রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি কিছু কিছু বিষয় এখানে। যেমন এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে বিভিন্ন যে মহাজনপদ রয়েছে তাদের রাজধানীগুলো জানতে চাওয়া হয়। যেমন কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে অসমকের রাজধানী হচ্ছে পাটনা, ঠিক আছে? অসমক, যেগুলো আমরা জানলাম, অসমক এর রাজধানী হচ্ছে পাটনা, ওকে। কাশি হচ্ছে বারাণসী, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? কাশি হচ্ছে বারাণসী। এছাড়া যেমন অঙ্গ যদি বলা হয় সেটা হচ্ছে চম্পানগরী। কৌশল হচ্ছে যেমন শ্রাবন্তী। তারপরে বৎস হচ্ছে কৌশাম্বী। তারপরে যদি বলো যে কুরু, যেটা বর্তমান আমরা যে সব মানে জায়গা দেখি, সেটা হচ্ছে দিল্লি। তো সেটা কিন্তু হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? এবার এখান থেকে দেখো আরও কিছু বিষয়, যেমন হচ্ছে ব্রিজি ও মল্ল হচ্ছে কি, প্রজাতন্ত্র বা গণতান্ত্রিক রাজ্য, মানে জিজ্ঞাসা করা হয় যে মানে সিম্পলি তোমাদের কোশ্চেন আসবে কোনটি গণতান্ত্রিক মানে রাজ্য নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু গণতান্ত্রিক রাজ্য, তোমাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। হর্ষাঙ্ক বংশ এবারে আমরা কিন্তু এখান থেকে পাবো। তো হর্ষাঙ্ক বংশের যদি আমরা প্রতিষ্ঠাতা বলি, তো প্রতিষ্ঠাতা আমাদের প্রথমেই জানতে হবে, সেটা হচ্ছে বিম্বিসার। তো তার সময়কাল যদি বলা হয় 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে? এটা পূর্বাব্দ হবে। আর তিনি কিন্তু গৌতম বুদ্ধ সমসাময়িক ছিলেন, এবং তার উপাধি যদি বলা হয় সেটা কিন্তু শ্রেণিক। এখানে আরেকটা বিষয় আমি বলেছি, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের শুধু সমসাময়িক তিনি নন, এছাড়াও কিন্তু তিনি কিন্তু যে মহাবীর, ঠিক আছে, মহাবীরেরও কিন্তু তিনি সমসাময়িক ছিলেন। তো অনেক বই কিন্তু এই তথ্যটা পাবে না, তোমরা এগুলো কিন্তু নোট করবে, ঠিক আছে? বিম্বিসারের উপাধি তো বললাম আমি শ্রেণিক, এবং তার যে রাজধানী সেটা কিন্তু রাজগীর ও গিরিব্রজ ছিল, ওকে। এবার বিম্বিসারের থেকে আমাদের এগুলোই মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তার যদি মানে ডিটেলস পড়তে চাও তোমরা পরবর্তীতে পাবে, সেগুলোকে বই দেখবে, তোমরা পেয়ে যাবে সেগুলো। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সেগুলো এখানে তোমাদের রেখেছি। যেমন অজাশত্রু এর উপাধি যদি বলা হয় সেটা হচ্ছে ফণিক। অজাশত্রু হচ্ছে বিম্বিসারের পর, মানে তার পুত্রই,
এবং বলা হয় যে তিনি পিতাকে হত্যা করেই কিন্তু সিংহাসনে বসেন। এবং যদি বলা হয় যে তার মায়ের নাম কি, তো তিনি হচ্ছেন বিম্বিসারের যেহেতু পুত্র, তো তার যে মানে চেল্লানার যে তার পত্নী ছিলেন, তো তারই কিন্তু পুত্র কিন্তু এই অজাতশত্রু। ওকে, অজাতশত্রুর সময় কিন্তু গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে, যেটা হচ্ছে 486 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, তার মানে গৌতম বুদ্ধের সমসাময়িক হচ্ছে বিম্বিসার, এবং তার সময় কিন্তু মানে তার পুত্রের সময় কিন্তু মহাপরিনির্বাণ ঘটে, বা তিনি এই সময় কিন্তু মারা যান। ঠিক আছে, আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে, যেমন হচ্ছে অজাতশত্রু থেকে, দেখো অজাতশত্রু থেকে এখান থেকে বলে দিই আমি, তো তার সময়েই কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে, সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে। তো এই সময়টাতে কিন্তু মানে প্রথম যে বৌদ্ধ মহাসম্মেলন সেটা কিন্তু হয় অজাতশত্রুর সময়। নেক্সট কি, নেক্সট আমরা দেখব যে অজাতশত্রুর পরে তার পুত্র আসেন, তিনি কে, তিনি হচ্ছেন এই উদয়ন, হলেন মগধের প্রথম রাজা, যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রী রাজধানী স্থানান্তর করেছিলেন। এবং এটা কিন্তু মাথায় রাখবে যে এটা কিন্তু অস্থায়ী রাজধানী ছিল। ঠিক আছে, আমাদের এটুকুই জাস্ট মাথায় রাখতে হবে এখান থেকে। নেক্সট হচ্ছে হর্ষাঙ্ক বংশের শেষ রাজা, এখান থেকে আমাদের জিজ্ঞাসা করা হয় অনেক সময়। তো শেষ রাজাকে, শেষ রাজা হচ্ছেন নাগদশক। তো নাগদশক হচ্ছেন হর্ষাঙ্ক বংশের শেষ রাজা। এবার নাগদশকের পর আমরা যদি দেখি যে তারই মানে মন্ত্রী বলতে পারি আমরা, ঠিক আছে, তার মন্ত্রী শিশুনাগ কিন্তু এই নাগদশককে কিন্তু হত্যা করেন, এবং আমরা দেখি যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেন এই শিশুনাগই, কিন্তু তিনি তার কিন্তু মন্ত্রী ছিলেন। ওকে, শিশুনাগের রাজধানী যদি বলা হয় সেটা কিন্তু প্রথমে গিরিব্রজ ছিল, এবং পরবর্তীতে তিনি সেটা ট্রান্সফার করে কোথায় নিয়ে যান, বৈশালীতে। শিশুনাগের পুত্র হচ্ছেন কালাশোক বা কাকবর্ণ। তবে এখানে আরেকটা পয়েন্ট আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু যেমন আমরা দেখলাম যে অজাতশত্রুর সময় প্রথম বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল কোথায়, সেটা কিন্তু হয়েছিল গৃহে। ঠিক একইভাবে কালাশোকের সময়, শিশুনাগের পুত্র কালাশোকের সময় যে মানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, সেটা কিন্তু 383 BC-তে বা বলতে পারি আমরা খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে, মানে দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন হয়। তো এবারে আমাদের নন্দবংশ সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্ম নন্দ, এবং বলা হয় যে এই যে নন্দবংশ, এটাই হচ্ছে প্রথম অক্ষত্রিয় রাজবংশ, এবং মহাপদ্ম নন্দীর পরাক্রমতার জন্য তাকে সর্বক্ষত্রান্তক, এক রাট, দ্বিতীয় পরশুরাম, এই সমস্ত নামে কিন্তু তাকে মানে ডাকা হয়। ঠিক আছে, নেক্সট সবথেকে ইম্পর্ট্যান্ট যে এই বংশের বা নন্দবংশের শেষ সম্রাটকে, তো তিনি হচ্ছেন ধননন্দ। এবং ধননন্দের সময়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঘটে, সেটা হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। ওকে, কার সময়, নন্দবংশের শেষ সম্রাট ধননন্দের সময়। ওকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে নন্দবংশের ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল, তো রাজধানী কোথায়, সেটা কিন্তু পাটলিপুত্রে ছিল। ওকে, তো এগুলোই কিন্তু আমাদের জানতে হবে নন্দবংশ থেকে মূলত। এবার নন্দবংশের পরে যে রাজবংশটা আসে মগধ সাম্রাজ্যে, সেটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ একটা রাজবংশ, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্য। তো মৌর্য সাম্রাজ্যের আমরা যদি দেখি যে প্রতিষ্ঠাতাকে, তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি প্রথম ঐতিহাসিক তথা প্রথম সার্বভৌম নৃপতি, এবং গ্রিকরা তাকে কিন্তু স্যান্ড্রোকেটাস নামে কিন্তু ডাকত। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তিনি একটা উপাধি, যেটা এখানে লেখা নেই, দেখো তিনি একটা উপাধি নিয়েছেন, মানে তার উপাধিটা যদি কথা বলি আমরা, সেটা হচ্ছেন এই উপাধিটা তোমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাবে, অনেকজনেরই, রাজা, এই জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা, আমি বলে দিচ্ছি তাও, মহারাজা ধীরাজ। ওকে, মহারাজা ধীরাজ, তো তিনি কিন্তু এই উপাধিটা নিয়েছেন। এবারে আরও এখানে ইম্পর্টেন্ট আমাদের কী কী পয়েন্টস মনে রাখতে হবে। মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন, অর্থাৎ সেলুকাসের দূত হিসেবে কে এসেছিলেন, মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্য তার অন্তিম বা শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। ওকে, এবং মহীশূরের শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন, সেখানে জৈন প্রথা অনুযায়ী অনশনে তিনি তার দেহত্যাগ করেন। তো এই হচ্ছে বিষয় আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে চন্দ্রগুপ্ত মৌর্যের বিষয় থেকে। নেক্সট আমরা এখান থেকে দেখব কী রয়েছে আমাদের এখানে, বিন্দুসার, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের পরে চন্দ্রগুপ্ত মৌর্যের আমরা যদি শাসনকালটা একটু বলে দিই আমি তোমাকে, সময়টা মানে তোমাদেরকে, তো দেখো সময়টা হচ্ছে 324 থেকে
297, ওকে 297 খ্রিস্টপূর্বাব্দ। তো এটা হচ্ছে সময়কাল তার। দেন আমাদের আসবে কে, বিন্দুসার আসবে, মানে তারই পুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর 297 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ বা BC, এই সময়টাতে। এখান থেকে আমাদের কি মাথায় রাখতে হবে, এখান থেকে বিন্দুসার সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে যে তিনি কি নামে পরিচিত, তিনি হচ্ছেন সিংহসেনা নামে কিন্তু পরিচিত, ওকে, সিংহসেনা নামে পরিচিত। ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্রাঘাত নামেও কিন্তু ডাকা হয়। আর একটা পয়েন্ট এখান থেকে তোমরা মাথায় রাখতে পারো, কিন্তু আজীবক ঠিক আছে, আজীবক সম্প্রদায়ের তিনি পৃষ্ঠপোষকতা করেন। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা এরপরে যে সম্রাট আসবেন তিনি হচ্ছেন সম্রাট অশোক, যিনি আমরা বলতে পারি মৌর্য সাম্রাজ্যের যে শাসন সেটাকে একটা আলাদা পর্যায়ে তিনি নিয়ে যান। তো তার যে শাসনকাল সেটা আমরা যদি বলি সেটা হচ্ছে 273 BC বা বিফোর খ্রিস্ট থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ, ওকে। তো এই সময়কালটা ছিল অশোকে। তিনি আমরা যদি দেখি তিনি সিংহাসন আরোহণ করেন কত, এখন দেখলাম আমরা 273 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু তার যে রাজ্যাভিষেক সেটা কিন্তু আরও 4 বছর পরে হয়। তার মানে 4 বছর আরও কমবে এখানে, 269 খ্রিস্টপূর্বাব্দ, আরও 4 বছর পর। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে তিনি সিংহাসন আরোহণ ঠিকই করেছেন 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তিনি যদি বলা হয় যে রাজ্যাভিষেক তার কখন হয়, তো সেটা কিন্তু আরও 4 বছর পরে হয়। কেন হয়? অনেক কনফ্লিক্ট ছিল, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা ছিল, যেহেতু তারা অনেক মানে তার ভাই বা অনেক মানে তাদের পারিবারিক অনেক ঝামেলা ছিল সেই সময়, ঠিক আছে। সেই কারণে কিন্তু আরও 4 বছর পরে তিনি কিন্তু এই যে রাজ্যাভিষেক সেটা কিন্তু করেন, যেটা 269। এই দুটো কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু সিংহাসন আরোহণ, রাজ্যাভিষেক 269 BC-তে বলা হয়েছে। অশোকের শিলালিপির ভাষা সেটা কিন্তু 3টি ভাষাতে, মূলত প্রাকৃত, গ্রিক, অ্যারামিক, এই সমস্ত ভাষায় লেখা ছিল। প্রাকৃত ভাষাতে যেমন হচ্ছে ব্রাহ্মী ও খরষ্টি লিপি ব্যবহৃত হতো। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যেটা প্রচুর পরীক্ষা তোমরা দেখতে পাবে, মানে PYQ-গুলো যদি দেখো, আমি পরবর্তীতে করাবো, তোমরা সেখানে দেখতে পাবে যে অশোকের যে লিপি সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, সেটা পাথরদার কে করেন, সেটা কিন্তু জেমস প্রিন্সেপ করেন। সময়টা জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে 1837 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এইটা কিন্তু জানতে চাওয়া হয় আমাদের, ঠিক আছে। নেক্সট অশোক থেকে আমাদের আর কি কি জানতে হবে, অশোকের কিছু টাইটেল রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে দেবনাম প্রিয়, ঠিক আছে, প্রিয়দর্শী, তো বারবার রিপিট হয়েছে এটা। তিনি পশু বন্ধ করেছিলেন, ঠিক আছে। একটা সময় পরে আমরা দেখি যে তিনি যখন তার এই যে মানে এটা কথিত রয়েছে, ঠিক আছে, বিভিন্ন বইয়ে তোমরা দেখতে পাবে যে অশোক তার যে ভাই, তাদের ভাইগুলোকে কিন্তু তিনি মানে প্রত্যেককে কিন্তু পরাজিত করে তিনি কিন্তু এই সিংহাসনে আসেন। এই কারণে আমরা দেখি কিন্তু 4 বছর পর কিন্তু তিনি তার রাজ্যাভিষেক হয়, ঠিক আছে। তো এই সময়টাতে মানে এতটাই তিনি মানে এই যে সময়টাতে তার সঙ্গে বা যুদ্ধ বা এই সমস্ত বিষয়গুলো তিনি এতটাই রক্তাক্ত বা এই সমস্ত দেখে তিনি একটা সময় পরে কিন্তু এগুলোর প্রতি বিরক্তি বোধ করে তিনি কিন্তু মানে মানে একটা ভিন্ন পর্যায়ে চলে গেছেন বলতে পারি আমরা, যে তিনি পশুবধ থেকে শুরু করে জীবজন্তুর জন্য তিনি চিকিৎসালয় এই সমস্ত কিন্তু মানে স্থাপন করছেন, পশুবধ সেগুলো বন্ধ করছেন। তাছাড়া তার সময় সব থেকে যেগুলো মানে শিল্প নিদর্শনের মধ্যে যদি বলি, সাঁচি স্তূপ, সারনাথ ও অশোক স্তম্ভ, এগুলো কিন্তু শ্রেষ্ঠ শিল্প ছিল সেই সময়। এবং অশোকই কিন্তু পালি ভাষা কিন্তু চালু করেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে অশোকই কিন্তু পালি ভাষা চালু করেন। এখানে একটা পয়েন্ট আমি বলি যে অশোককে একটা মানে ভিনসেন্ট স্মিথ একটা মানে কী বলবো মন্তব্য করেছিলেন যে অশোক হচ্ছেন মানব জাতির প্রথম ধর্মগুরু। অনেক সময় জানতে চাওয়া হয় তোমাদের বিভিন্ন এক্সামগুলোতে যে এই মন্তব্যটা কে করেছেন। অশোকের গুরু যদি বলা হয় তো গুরু হচ্ছেন উপগুপ্ত ছিলেন হচ্ছে তার গুরু, এই পয়েন্টগুলো তোমার মাথায় রাখবে। এছাড়াও আর কিছু বিষয় যেমন হচ্ছে অশোকের যদি মায়ের নাম বলা হয় সেটা হচ্ছে শুভ দ্রাঙ্গি বা অনেক ক্ষেত্রে বলা হয় ধম্ম, তো এটা হচ্ছে তার মায়ের নাম। এছাড়া তোমরা আর কি পয়েন্ট এখান থেকে মাথায় রাখবে, দেখ কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়, কত মানে খ্রিস্টপূর্বাব্দে হয়, সেটা হচ্ছে 261, ঠিক আছে, এটাও মাথায় রাখবে তোমরা, কলিঙ্গ যুদ্ধ। তো এগুলো পয়েন্ট মূলত মাথায় রাখবে এখান থেকে। আর এখান থেকে বেশি বিষয়ে বললে তো অনেক কিছু রয়েছে, বাট এই বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মাথায় রাখবে। পরবর্তীতে যখন আমি করাবো কোশ্চেন তখন তোমাদের আরও বিষয়গুলো আমি বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও যেমন হচ্ছে দেখো তার যদি আরও বলতে যাও তো তার পুত্র যেমন হচ্ছে মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্র, তো তাদেরকে কিন্তু তিনি এই যে ধর্মপ্রচার, ঠিক আছে, বৌদ্ধ ধর্মপ্রচার, তো সেটার জন্য কিন্তু তিনি কোথায় পাঠান, সেটা কিন্তু তিনি সিংহলে পাঠান, ঠিক আছে। সেই সময় যদি সিংহলের রাজা বলা হয় তো তিনি হচ্ছেন তিতস ছিলেন। এছাড়াও মধ্য এশিয়াতে তিনি তার পুত্র কুণালকে পাঠিয়েছিলেন। তাছাড়া
ব্রহ্মদেশের যদি কথা বলা হয়, তো সেখানেও কিন্তু তিনি সোন এবং উত্তর নামে দুজন দূতকে পাঠান। তো এই যে ধর্ম প্রচারের জন্য কিন্তু তিনি বেশ ভালো একটা কাজ করেছেন। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে বৌদ্ধ সম্মেলন, যেগুলো বললাম আমি, ফার্স্ট বৌদ্ধ সম্মেলন আমরা দেখলাম যে অজাশত্রুর সময় কত খ্রিস্টপূর্বাব্দে, সেটা হচ্ছে 483। দ্বিতীয়টা হচ্ছে কালাশোকের সময়, সেটা হচ্ছে 383 BC। তারপরে তৃতীয়টা যদি বলা হয় 250, যেটা কিন্তু অশোকের সময় হয়, ঠিক আছে, 250 খ্রিস্টপূর্বাব্দে বা বিসিতে। এটা কার সময় হচ্ছে? অশোকের সময়। কোথায় হচ্ছে? পাটুলিতে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে বিষয়গুলো। নেক্সট আমরা দেখব যে মানে সর্বশেষ যিনি সম্রাট এই মৌর্য সাম্রাজ্যের, তিনি হচ্ছেন বৃহদ্রথ, ঠিক আছে। মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছেন বৃহদ্রথ। তো বৃহদ্রথকে আমরা দেখছি যে তিনি মানে তাকে হত্যা করা হচ্ছে কত খ্রিস্টাব্দে? তাকে হত্যা করা হচ্ছে 185 খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্ড এই সময় থেকেই কিন্তু এই যে মৌর্য সাম্রাজ্য, সেটার কিন্তু পতন ঘটছে বা অবসান হচ্ছে, এক কথায় আমরা বলতে পারি। এবং কে করছেন এই কাজটি? তিনি হচ্ছেন বৃহদ্রথেরই সেনাপতি, ঠিক আছে, তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। তাকে হত্যা করে কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু মানে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করছেন কত খ্রিস্টাব্দে? 185 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূল বিষয়। আজকে আমরা মৌর্য সাম্রাজ্য এবং এই যে মহাজনপদের যে বিভিন্ন বংশগুলো রয়েছে, সেগুলোর যা ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলো নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে থাকে তোমাদের প্রত্যেকে বলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। নেক্সট ডে থেকে আমরা এর পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এইভাবে কিন্তু তোমাদের বিষয়গুলো আমি যতটা পারবো একটু মানে এলাবোরেট করে বিষয়গুলোকে বলার চেষ্টা করব। আর আশা করব যে তোমরা ভিডিওগুলোকে একটু লাইক করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে।